noted spotlight। আচ্ছা, আমরা এতদিন তো ফার্মাকোলজির অনেক ড্রাগস নিয়ে কোয়াড্রাগস নিয়ে পড়েছি। হ্যাঁ, তাদের আহ, যে অ্যাক্টিভিটি, মোড অফ অ্যাকশন, এগুলো আমরা এই আমার কথা ইকো হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা স্যার যাচ্ছে। স্যার এখন ইকো হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এখন ইকো থেমে গেছে। এর আগে হঠাৎ করে হচ্ছিল। আচ্ছা, আমরা যেটা পড়েছি যে বিভিন্ন ড্রাগসের এদের মোড অফ অ্যাকশন, ফার্মাকোকাইনেটিক্স, এগুলো পড়েছি এবং অনেক কিছু আমরা অলরেডি জানি। তো আজকে আমরা যেটা দেখবো যে আমাদের যে ড্রাগগুলো আমরা ইউজ করি সেগুলোর একটা সেফটি অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা অনেক সময় পড়েছি যে কিছু কিছু ড্রাগের কিছু ইফেক্ট আছে যেগুলো টার্গেট অর্গানিজমের জন্য কিছু ইফেক্ট, আবার যারা হ্যান্ডলিং করে অপারেটর তাদের ক্ষেত্রে কিছু ইফেক্ট ফেলতে পারে, আবার কনজিউমার অর্থাৎ ফিশকে যারা কনজিউম করবে আমরা, তো আমাদের ক্ষেত্রেও কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। বিশেষ করে তোমরা পড়েছো যে এমআরএল, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। তো সেটা একটা বিষয় আছে। ড্রাগ ইউজ করা, লাস্ট ডোজ দেওয়ার কতদিন পরে হারভেস্ট করতে হবে, যেটাকে আমরা বলি উইথড্রল পিরিয়ড, সেগুলো গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো নিয়ে একটু হালকা আলোচনা করব। তো সেফটি অ্যাসপেক্টের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে টার্গেট স্পিসিসের ক্ষেত্রে কি ধরনের ইফেক্টস ফেলতে পারে সেটা আমরা দেখবো। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো খুবই টক্সিক টু ফিশ, সো তার সেসব ক্ষেত্রে একটু আমাদের কেয়ারফুল হতে হবে। আবার কিছু আছে অপারেটর যারা, হ্যাঁ, কিছু যেগুলো স্কিনের জন্য একটু টক্সিক হয়, সেক্ষেত্রে মাছের জন্য টক্সিক হবে। আর লো ডোজ বা যে ডোজ ইউজ করা হয় সেটা যারা অপারেটর তারা হয়তো গ্লোভস ইউজ করতে হবে, অনেক ক্ষেত্রে সেফটি গগলসের কথা বলা হয়, অনেক ক্ষেত্রে অ্যাপ্রনের কথা বলা হয়, এগুলো পরে হ্যান্ডলিং করতে হয়। হুম। আর একটা হলো কনজিউমার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনজিউমার আমরা, সো আমাদের ক্ষেত্রেও দেখতে হবে যে একটা ড্রাগের যদি উইথড্রল পিরিয়ড খুব বেশি হয় বা উইথড্রল পিরিয়ডের আগেই যদি মাছকে হারভেস্ট করা হয়, সেক্ষেত্রে একটা এমআরএল, যেটা ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, এর চেয়ে বেশি হয়তো বডিতে থেকে যেতে পারে, ফিশ মাছ এলে বিশেষ করে। সেক্ষেত্রে সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। সো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো সেফটি টু দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, কারণ ড্রাগস তো আলটিমেটলি যেগুলো এক্সক্রিশন বা এলিমিনেশন হয় সেটা কিন্তু এনভায়রনমেন্টে চলে যায়। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে বিশেষ করে যদি ডিপিং করা হয়, হ্যাঁ, জাস্ট ডিপ দেওয়া, বাথিং যেটা, সেক্ষেত্রে হয়তো সে পানিটা আমরা এনভায়রনমেন্টে নাও দিতে পারি, বাট তারপরেও যদি মাছের ভিতরে চলে যায় সেটা মাছে তো অবশ্যই যাবে, সেটা ওরালি দেওয়া হোক বা ডিপিং বাথিং এর মাধ্যমে হোক, আলটিমেটলি সেটা বডিতে যাবে এবং বডি থেকে এক্সক্রিশন বা এলিমিনেশন হবে, হয়ে সেটা এনভায়রনমেন্টে চলে যাবে। সো সেই সব ক্ষেত্রে এনভায়রনমেন্টাল আসপেক্টটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা জানি যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, আর জানো অ্যান্টিবায়োটিক, বেশিরভাগ অ্যান্টিবায়োটিক একোয়া কালচার বা পোলট্রি অ্যানিমেলের জন্য যেটা হয়, হিউম্যানের জন্য অনেক ক্ষেত্রে একই রকম অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। সো সেই ক্ষেত্রে যেটা আমরা বলি এএমআর, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেটা অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্স, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো যদি অনেক অ্যান্টিবায়োটিক এনভায়রনমেন্টে চলে যায় রেসিডিউগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের জন্য মানে একটা খারাপ দিক নিয়ে আসবে। হুম, কারণ আলটিমেটলি সেগুলো এনভায়রনমেন্ট থেকে এনিম্যাল, এনিম্যাল থেকে আবার টেরেস্ট্রিয়াল, যেটা তোমরা জানো যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ বলা হয়। হুম, তিনটা বিষয় একই সাথে মানে রিলেটেড আর কি। আমরা হিউম্যান হেলথ, এনিম্যাল হেলথ এবং অ্যাকোয়াকালচার হেলথ, সো তিনটা ক্ষেত্র সেক্টর একই সাথে আমাদেরকে এই এএমআর বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করতে হবে। সেই জন্য এই যে সোর্সগুলো, সেই সোর্সগুলো, যে অ্যাকোয়াকালচার একটা সোর্স অ্যান্টিবায়োটিকের, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই এই বিষয়গুলো আমরা সংক্ষেপে একটু দেখব। হুম, তো আমরা যদি দেখি এখন, তো সেফটি অ্যাসপেক্টের কথা বলতে গেলে তিনটা বিষয় আমাদেরকে একটু জানতে হয়, তিনটা ডেফিনেশন আর কি। যেমন হ্যাজার্ড, হ্যাজার্ড কাকে বলা হয়? হুম, তো এটা হলো যে হ্যাজার্ড অফ এ সাবস্টেন্স ইজ দ্য স্টেটমেন্ট অফ নেচার অফ ইটস ইফেক্ট, অর্থাৎ কোনো একটা ড্রাগ বা কেমিক্যালস এর ইফেক্টের আসপেক্টে আমরা হ্যাজার্ড বলি। হ্যাঁ, যেমন মনে করো যে অর্গানো ফসফরাস কম্পাউন্ডস ইউজ করা হয় অ্যাকোয়াকালচারে,
হ্যাঁ, এটা হ্যাজার্ড হলো, যেমন এটা হলো নিউরোটক্সিক। হ্যাঁ, নিউরোটক্সিসিটি আছে, অর্থাৎ আমাদের যে নার্ভাস সিস্টেম সেখানে এরা টক্সিসিটি প্রডিউস করে। হ্যাঁ, তারপরে হতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা এটা করোসিভ অক্সিডেশন হয়, এটা করোসিভ অক্সিডেশন হতে পারে। সো এগুলো হলো হ্যাজার্ড। হুম। আর এনভায়রনমেন্টাল আসপেক্টে যদি আমরা ধরি, সেফটি আসপেক্টে, হ্যাজার্ড ইনক্লুডস এ স্টেটমেন্ট অফ দ্য ট্যাক্সোনমিক গ্রুপস অফ অর্গানিজমস এফেক্টেড, অর্থাৎ অর্গানিজম, অর্থাৎ যেসব অ্যাকোয়াটিক অর্গানিজম আছে তাদের আসপেক্টে, তাদের সেফটির আসপেক্টে আমরা হ্যাজার্ড বলবো। কারণ আমরা তো যদি হিউম্যানের ক্ষেত্রে ধরি, তো টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টে হিউম্যানের জন্য হ্যাজার্ড। সো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের জন্য, অ্যাকোয়াটিক যে অ্যানিমেল আছে তাদের জন্য আমরা এটা হ্যাজার্ড বলবো, এইসব কম্পাউন্ডগুলো। হুম। আরেকটা বিষয় আছে রিস্ক। হ্যাঁ, রিস্কটা হলো এটা কোয়ান্টিটেটিভ স্টেটমেন্ট অফ প্রবাবিলিটি অফ দ্য হ্যাজার্ড অকারিং, অর্থাৎ যে হ্যাজার্ড আমরা বললাম সেই হ্যাজার্ডটা হওয়ার বা ঘটার, হ্যাঁ, সম্ভাবনাটাকে আমরা রিস্ক বলবো। যদি দেখি যে হ্যাজার্ডটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাহলে হাই রিস্ক। আর যদি কম সম্ভাবনা থাকে, মানে কোনো একটা হ্যাজার্ড, হ্যাঁ, যেটা হ্যাপেনিং, দ্য চান্স অফ হ্যাপেনিং অফ দ্য হ্যাজার্ড, সেই চান্সটা কি পরিমাণ, যদি খুব বেশি চান্স হয় তাহলে হাই রিস্ক, কম চান্স হলে লো রিস্ক, তাই না? আর এটা ডিপেন্ড করে কোয়ান্টিটি অফ দ্য ড্রাগস, অর্থাৎ যদি আমরা খুব বেশি পরিমাণে ড্রাগ ইউজ করি অ্যাকোয়াকালচারে, অর্থাৎ যে ডোজ আছে রিকমেন্ডেড ডোজ তার চেয়ে বেশি যদি ইউজ করা হয়, তাহলে কিন্তু সেটা রিস্কটা বেশি থেকে যায়। আর যদি কম ইউজ করা হয় তাহলে রিস্কটা কম হয়, তাই না? আর আমরা যদি আমাদের জন্য বলি, হ্যাঁ, যে রিস্ক মে বি মিনিমাইজড বাই ওয়ারিং অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্টিভ ক্লথিং। সো আমরা যদি হিউম্যানের ক্ষেত্রে রিস্কের বিষয়টা বলি, তাহলে আমরা বিভিন্ন টক্সিক কেমিক্যালস আমরা যখন হ্যান্ডলিং করব, সেখান থেকে আমাদের একটা হ্যাজার্ড হতে পারে, আমাদের টক্সিসিটি হতে পারে, পয়জনিং হতে পারে। তো আমরা যদি কিছু প্রোটেকশন নেই, লাইক যেমন মনে করো যে এই করোনা ভাইরাস টেক্সট যারা করে বা স্যাম্পল কালেকশন যারা করে, তাদের জন্য একটা হ্যাজার্ড হলো যে ওই ভাইরাসটা দ্বারা সে ইনফেক্টেড হতে পারে। হ্যাঁ, তো এটা হলো একটা রিস্ক, তাই না? ওই হ্যাজার্ডটা, ভাইরাসটা নিজে হলো একটা হ্যাজার্ড। সো ভাইরাস দ্বারা ইনফেক্টেড হওয়ার চান্স কত বেশি, সেটা হলো রিস্ক। সো তুমি কেউ যদি মাস্ক পরা ছাড়া, তারপরে আমরা যে পিপিআই বলি এগুলো ছাড়া, গ্লোভস ছাড়া যদি কেউ একটা এরকম পেশেন্ট থেকে স্যাম্পল নিতে যায়, তাহলে কিন্তু সে হাই রিস্ক। হ্যাঁ, তারপরে মনে করো যদি আমরা এগুলো কিছুটা মিনিমাইজ করতে পারি, লাইক গ্লোভস পরে, মাস্ক পরে, পিপিআই পরে, তাহলে আমরা রিস্কটাকে মিনিমাইজ করতে পারি, তাই না? সো ভাইরাসটা ইটসেলফ একটা হ্যাজার্ড, এবং সেটা থেকে ইনফেক্টেড হওয়ার যে চান্স, সেটা হলো রিস্ক, তাই না? এখন এনভায়রনমেন্টাল যদি অ্যাসপেক্টে আমরা বলি, সেফটি কনটেক্সট, দ্য রিস্ক ইনক্লুডস কনসিডারেশন অফ দ্য কোয়ান্টিটিস। হ্যাঁ, দেখো, খেয়াল করে, কোয়ান্টিটিস এবং ফ্রিকোয়েন্সি অফ ইউজ অফ দ্য সাবস্টেন্স, অর্থাৎ আমরা কোনো একটা অ্যান্টিবায়োটিক বলো, কোনো একটা কেমিক্যালস, সেটা কি পরিমাণে ইউজ করা হচ্ছে এবং কতদিন পর পর, এটা ফ্রিকোয়েন্সি। সো যদি খুব বেশি পরিমাণে ঘন ঘন দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা রিস্কটাও বেশি থেকে যায়, তাই না? এবং এটা হলো লাইকলিহুড অফ ইট এন্টারিং এনি পার্টিকুলার এনভায়রনমেন্টাল কম্পার্টমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট ইউজ করা হচ্ছে সেই এনভায়রনমেন্ট থেকে অন্যদিকে চলে যেতে পারে। হ্যাঁ, সেইটা যত বেশি যাবে তত বেশি রিস্ক থেকে যায়। সেইটা যেমন মনে করো, পুকুর থেকে যদি কোনো নদী নালা খাল বিলে একটা কানেকশন থাকে, বা সিওয়ারেজ বা ওয়েস্ট গুলো যদি কোনো অন্য কোনো ওয়াটার বডিতে দেওয়া হয়, তাহলে সেই রিস্ক গুলো বেশি হয়ে যায়, বেশি থাকে, তাই না? আর একটা অ্যাসপেক্ট আছে হলো, যেটা আমরা বলি সেফটি। সেফটি অ্যাসপেক্ট। তো সেফটিটা কি বলতো? সেফটি এবং রিস্কের মধ্যে পার্থক্য কি? হুম, বলতো, সেফটি এবং রিস্ক, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা একই জিনিস? স্যার পার্থক্য তো স্যার অনেক পার্থক্য। কিরকম? স্যার সেফটি তো স্যার মানে আপনার নিরাপত্তা টাইপের আর কি, আচ্ছা, আর কি রিস্ক? করলে আর কি ভালো হবে, কি করবে। আচ্ছা, সেফটি এবং স্যার মানে কোনটা ঝুঁকিপূর্ণ আর কি, ঝুঁকি বের করার, হুম, কোনটাতে স্যার ক্ষতির সম্মুখীন হতে হবে, এটাই এরকম কিছু একটা আর কি। তো আমরা কিছুটা বুঝতে পারি যে সেফটি এবং রিস্ক কিন্তু অপোজিট বলা যায়, সাম সর্টস অফ অপোজিট, অর্থাৎ সেফটি মেজার নিয়ে আমরা রিস্ককে মিনিমাইজ করতে পারি, তাই না?
তো এটা হলো জি অনেকটা স্যার। বলা যায় যে একটা আরেকটা অপোজিট। আচ্ছা, সেফটি অ্যাসাইন টু দ্য ইউজ অফ সাবস্টেন্স is a subjective assessment of its acceptability taking into account of both hazard and risk. আমি যেটা বললাম, আমরা মাস্ক পরবো, গ্লোভস পরবো, পিপিআই পরবো, এটা হলো সেফটি, তাই না? আমাদের সেফটির জন্য এগুলো পড়তেছি, এবং এইগুলো অর্থাৎ সেফটি মেজারকে আমরা মানে টেকিং অ্যাকাউন্ট করে আমরা রিস্কটা হ্যাজার্ডটাকে আমরা মিনিমাইজ করতে পারি, তাই না? So the more serious the hazard, the lower the risk must be for the use of considerable safe. অর্থাৎ আমাদের যদি হ্যাজার্ড বেশি হয়, হ্যাঁ, এবং এটাকে যদি লোয়ার করতে চাই তাহলে আমাদের সেফটি অ্যাসপেক্ট অর্থাৎ সেফটি মেজার নিতে হবে। হুম? আবার সাউন্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা, যেমন হ্যালো স্যার ইকো হচ্ছে স্যার স্যার। ইকো স্যার হলো, একটু হচ্ছে। জি স্যার। হ্যালো, এই চলে গেছে মনে স্যার হয়। এবার ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। গুড। আচ্ছা, তোমরা এই স্টেটমেন্টটা দেখো একটু। Assessment of risk should be based on a comparison of the potential adverse effects of a substance, with the reasonably foreseeable exposure of man and the environment to the substance. অর্থাৎ এই যে রিস্কটা, এটা বেস করবে কিসের উপরে? যে আমরা হাই রিস্ক, লো রিস্ক, এগুলো মিডিয়াম রিস্ক বলবো কিসের উপর ভিত্তি করে? বেসড অন এ কম্পারিজন অফ দ্য পোটেনশিয়াল অ্যাডভার্স ইফেক্টস অফ এ সাবস্টেন্স। অর্থাৎ কোন একটা সাবস্টেন্সের, হ্যাঁ, সেইটার পোটেনশিয়াল মানে কতটা খারাপ ইফেক্ট ফেলতে পারে, সেইটার উপর ভিত্তি করে আমরা রিস্ককে অ্যাসেসমেন্ট করব বা ক্লাসিফাই করব, এবং তার যে রিজনেবলি ফোর্সিবল এক্সপোজার অফ ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট টু দ্য সাবস্টেন্স, অর্থাৎ মানুষ বা এনভায়রনমেন্ট ওই সাবস্টেন্সের কতটা এক্সপোজারে যাচ্ছে সেইটা, এবং ওই সাবস্টেন্সের পোটেনশিয়াল অ্যাডভার্স ইফেক্টস, এইগুলোকে কম্পেয়ার করে আমরা রিস্কটাকে ক্লাসিফাই করতে পারি, অ্যাসেস করতে পারি। This uses of risk or risks is the inverse of British uses of safety. So ব্রিটিশদের ক্ষেত্রে যদি বলা হয় সেফটি, হ্যাঁ, সেফটি যেমন বলে সেফটি ফার্স্ট, দ্যাট মিন এটাকে দ্বারা আমরা রিস্কটাকে মিনিমাইজ করব। এই হলো মোটামুটি কিছু ডেফিনেশন। সো আমরা এখন একটু দেখব আমাদের যে এইগুলো, এই সেফটি অ্যাসপেক্টগুলো বিভিন্ন ক্ষেত্রে কিরকম হতে পারে। আচ্ছা, প্রথমে আমরা সেফটি টু দ্য টার্গেট স্পিসিস। আমরা টার্গেট স্পিসিসের ক্ষেত্রে আমাদের কি কি সেফটি মেজার নিতে হবে? আমরা জানি যে 3 ধরনের ট্রিটমেন্ট আমরা অ্যাপ্লাই করি, তাই না? আমরা যখন মেডিসিন ইউজ করি তখন 3 ধরনের ট্রিটমেন্ট করা হয়। একটা হলো ওয়াটার মেডিকেশন। ওয়াটার মেডিকেশন বলতে কি বোঝানো হয় বলো তো কেউ? ওয়াটার মেডিকেশন স্যার ইমারশন যেটা। স্যার ইমার্শন বাদ যেগুলো আছে ট্রিটমেন্ট এগুলো স্যার। গুড। অর্থাৎ ওয়াটারের মাধ্যমে, অর্থাৎ আমরা একটা সলিউশন তৈরি করি, সেই সলিউশনে আমরা কিছু কেমিক্যালস দেই, তারপরে আমরা সেখানে মাছকে ডিপিং করি, তাই না? ইমারশন করা হয় একটা নির্দিষ্ট সময়। তো এইটার ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে একটু তোমাদের ধারণা থাকে যদি বলো, কি কি প্রবলেম হতে পারে? স্যার লার্জ স্কেলে এটা তো স্যার মানে সবসময় পসিবল হয় না, মানে বড় ফিশের মাছের ক্ষেত্রে এটা মানে বেশি সমস্যা করে। হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে বল। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের অক্সিজেনের প্রবলেম হয় স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এই যে 3টা বিষয় যদি একটু আলোচনা করি। 1 নাম্বার দেখো অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন তো তোমরা পড়েছো ছোটবেলায়, তাই না? যে ওয়াটার সল্টকে ব্যালেন্স করা। এখন যদি কোনো একটা কেমিক্যাল আমরা সলিউশন তৈরি করি, পানিতে থাকে, তো সেই পানিতে কিন্তু বিভিন্ন যেমন কিছু কিছু আছে তোমরা জানো যে সল্ট সামথিং সালফাইড, লাইক কপার সালফেট, সালফাইড, এই ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, বিশেষ করে যখন অ্যানেস্থেসিক ক্ষেত্রে হয়, তাই না? তো এইগুলো থাকলে যে তখন কি হবে, পানির যেটা অর্থাৎ ইমারশন যে সলিউশন, সেটার কনসেন্ট্রেশন কম্পেয়ার টু দ্য ফিশ বডি কনসেন্ট্রেশন একটু বেশি, তাই না? সেক্ষেত্রে কিন্তু অসমোরেগুলেটরি একটা ইফেক্ট ফেলতে পারে ফিশের জন্য, তাই না? এরকম একটা প্রবলেম হতে পারে।
সো এই এক ধরনের প্রবলেম হতে পারে। এবং মাছ যদি কখনো এক্সেসিভ মিউকাস সিক্রেশন হতে পারে ফ্রম দ্য গিলস, অর্থাৎ ইনিশিয়ালি স্ট্রেস হতে পারে কোনো ফিশ। স্ট্রেস হলে তখন তার স্কিন থেকে মিউকাস সিক্রেশন হতে পারে। হ্যাঁ, মিউকাস সিক্রেশন হয়ে এটা হয়তো পরবর্তী রিকভার হবে, বাট এই অবস্থায় যদি আমরা মাছকে আবার পুকুরে ছেড়ে দেই, এবং পরবর্তীতে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এক্সেস সিক্রেশন মানে মাছটা স্ট্রেসে আছে, স্ট্রেসে থাকলে তখন অন্য ধরনের প্যারাসাইট বা প্যাথোজেন দ্বারা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের একটা প্রবলেম হতে পারে। স্কিন প্রবলেম হতে পারে মাছের। হ্যাঁ, মাছের যেটা বললাম যে যদি কোনো ধরনের সল্ট বা কিছু টক্সিক, আমরা পড়েছি যেমন অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে কিছু টক্সিক কম্পাউন্ড থাকতে পারে। সেই টক্সিক কম্পাউন্ড গুলো কিছু স্কিনের জন্য প্রবলেম হতে পারে। সো মাছের স্কিনে এক ধরনের ইনফেকশন হতে পারে, যেটা পরবর্তীতে একটু প্রবলেম হতে পারে। সো এই ধরনের ওয়াটার মেডিকেশন, এই ধরনের সেফটি অ্যাসপেক্ট আমাদেরকে দেখতে হবে। সো এই ধরনের প্রবলেম দূর করার জন্য আমরা একটাই উপায়, সেটা হলো কনসেন্ট্রেশনটা, অর্থাৎ লো কনসেন্ট্রেশন ইউজ করা। হাই কনসেন্ট্রেশন ক্ষতিকর অনেক সময়ই। সো কোনো একটা ড্রাগসের লো কনসেন্ট্রেশন, প্রয়োজনে একটু লং টার্ম, একটু লম্বা সময়, প্রলং টাইম হয়তো এক্সপোজ করতে হবে, বাট লো কনসেন্ট্রেশন অনেক দেখতে হবে। তো সব ড্রাগই যে এরকম টক্সিক বা এরকম প্রবলেম তৈরি করে তা নয়। যেসব ড্রাগের ক্ষেত্রে এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা লো কনসেন্ট্রেশন দিতে পারি, অথবা হাই কনসেন্ট্রেশন দেওয়া হলেও খুব শর্ট টাইম যেন দিতে হয়, এই ধরনের ড্রাগ চুজ করতে হবে। আরেকটা হতে পারে ইনফিট মেডিকেশন। তো ফিট তো তোমরা জানো, যেমন এটা ওরালি যেটা দেওয়া হয়। হ্যাঁ, ওরালি দিলে কি কি প্রবলেম হতে পারে বলো তো, সেফটি অ্যাসপেক্টে কারো কোনো ধারণা আছে? হুম, হ্যালো। জি স্যার। ওরালি দিলে মাছের কি ধরনের প্রবলেম হতে পারে বলো তো, ড্রাগ দেওয়া হলে? মাছ যদি না খাই স্যার তাহলে তো সমস্যা, খাইলে তো এটা ভালো পয়েন্ট বলছো। তো মাছকে খাওয়াতে হবে, যদি মাছ না খায় তাহলে এটা সমস্যা। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং মেডিসিন দেওয়ার ফলে ফলে হয়তো কোনো একটা ফিডের টেস্টও চেঞ্জ হয়ে যেতে পারে, কালার চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। অনেক সময় কি হয়, বাচ্চাদের খাওয়াইতে দিতে গেলে যদি ভালো না লাগে কি করে বলো তো, মুখের থেকে ফেলে দেয়, তাই না? এটা জি একটা স্যার, টার্ম আছে জি ভালো, স্যার। রিগার্গিরেশন বা এই ধরনের একটা শব্দ, তোমরা জানো কি না? যাবার কথা। হ্যাঁ, জি স্যার। এই রিগার্গিরেট বা এরকম টার্মটা আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। এই প্রবলেমটা হতে পারে, তাই না? সো এটাও একটু খেয়াল রাখতে হবে যে ড্রাগ গুলো এরকম, সেক্ষেত্রে আহ, মাছ যে খেয়েছে এটা কনফার্ম করতে হবে, না হলে প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা। আর একটা হলো ইনজেকশন। ইনজেকশনের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? ইনজেকশনের ক্ষেত্রে কি প্রবলেম হয়? স্যার মাছকে ইনজেকশন করা একটু কঠিন, ট্রাবল স্যার, কারণ এবার মাছ তো ইনজেকশন করতে পারি। পানির মধ্যে থেকে তো আর ইনজেকশন করা যাবে না, পানির উপর দিয়ে উঠাতে হবে, তারপর আবার আহ, কত হতে পারে, স্ট্রেস বেশি হবে। সাফোকেশন হতে পারে, স্ট্রেসটা বেশি সাফোকেশন। হবে। স্ট্রেসটা বেশি হয়। তবে সাধারণত ইনজেকশন বড় মাছের দেওয়া হয়, তাই না? ছোট মাছের স্যার ইনজেকশন বড় মাছে দেওয়া হয় বেশ স্যার। বড় মাছের দেওয়া হয়। এবং ব্রুট আহ, ফিশে বিশেষ করে। কিছু কিছু ক্ষেত্রে যেটা এখন অনেকটা ইউজ করা হয়, অটোমেটেড সিস্টেম ইউজ করা হয়। হ্যাঁ, কিছু মেশিন আছে অটোমেটিক ইনজেকশন দেওয়া হয়। তো সেটা হলো টাইম কনজিউমিং, না হলেও এক্সপেন্সিভ হয় এবং হাই টেকনোলজি দরকার হয়। হ্যাঁ, এছাড়া ইনজেকশনের ক্ষেত্রে অনেক খুব বেশি মানে সেফটি অ্যাসপেক্ট নেই, বিশেষ করে এনভায়রনমেন্টে সরাসরি এগুলো মানে পানিটা যাচ্ছে না, পানি মানে পরবর্তীতে সেটা আমরা পড়বো এনভায়রনমেন্ট, বাট ফিশের ক্ষেত্রে ওইরকম খুব নেই। তবে আমরা পরবর্তীতে দেখবো যে অপারেটর, যারা অপারেটরের ক্ষেত্রে একটু এটা কেয়ারফুল হতে হবে, আমরা এটা একটু পরে দেখবো। আচ্ছা, এই হলো টার্গেট স্পেসিসের ক্ষেত্রে। তো এখন যদি আমরা বলি এখানে এখন 2 নম্বর সেফটি টু দা অপারেটরস। হ্যাঁ, ওয়াটার মেডিকেশনের ক্ষেত্রে যেটা প্রবলেম হতে পারে, অপারেটর মানে হলো যারা মানে মেডিসিনটা দিবে মাছকে, তাদের জন্য। যেমন বিশেষ করে অর্গানো ফসফরাস যেটা ইউজ করা হয়, সেটা স্কিনে প্রবলেম হতে পারে, টিস্যু ড্যামেজ হতে পারে, এটা আমরা অলরেডি জানি। সো এইসব ক্ষেত্রে তাহলে কি করতে হবে, গ্লোভস ইউজ করতে হবে বা প্রয়োজনে মাস্ক ইউজ করতে হবে, যেন আমাদের চোখে বা মুখে, হ্যাঁ, গগলস, সেফটি গগলস ইউজ করা যেতে পারে, আমাদের গায়ে যেন না লাগে।
স্কিন টিস্যু এগুলো যেন নষ্ট না হয় সেগুলোর জন্য এই প্রিকশনটা নিতে হবে, এছাড়া অন্য কোনো প্রবলেম নেই। আর পরবর্তীতে আমরা যদি দেখি যে ইনফিট মেডিকেশন, এটা এটা হ্যান্ডেল হবে। এই ক্ষেত্রে যেটা হতে পারে, এক্ষেত্রেও যদি কিছু কিছু ফিট থাকতে পারে, যেহেতু ফিটে ইনফিট মেডিকেশন মানে হলো এখানে কেমিক্যালস থাকবে, ড্রাগ থাকবে, সো এটা আমাদের স্কিনে হাতের স্কিনে যেন না লাগে, সেই জন্য আমরা হয়তো হ্যান্ড গ্লোভস আমরা ইউজ করতে পারি। এবং আমাদের তো কিছু নর্মাল রুলস আছে যখন ফিট দেওয়া হয়, সাধারণত যে এয়ার ফ্লোটা খেয়াল করতে হয়। হুম, বাতাসের অনুকূলে দেওয়া হয়, তাই না? প্রতিকূলে দিতে গেলে তখন আবার চোখে চলে আসতে পারে। সো এটা ইন ফেভার অফ দ্য উইন্ড ডিরেকশন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমাদের যেন চোখে বা গায়ে না লাগে সেটা। সো এটা এটা আমাদের খেয়াল করতে হবে অপারেটরের যারা, তাদের জন্য। ইনজেকশনের ক্ষেত্রে যেটা একটু আগে বললাম, নিডল শুড বি হ্যান্ডেলস কেয়ারফুলি। হ্যাঁ, যেটা আগে বলছিলাম যে মাছের ক্ষেত্রে হয়তো প্রবলেম না, কিন্তু তোমাকে কেয়ারফুলি এটা হ্যান্ডেল করতে হবে। অপারেটিং সিস্টেম যদি খুব অটোমেটেড হয় তাহলে হয়তো এই প্রবলেমটা হবে না, বাট যদি ম্যানুয়ালি করা হয় খুব সতর্কতার সাথে হ্যান্ডলিং করতে হবে, না হলে আমরা নিজেরা ইনজিউর্ড হয়ে যেতে পারি, তাই না? এইটা। আর এরপরেরটা যেটা, সেটা হলো সেফটি টু দ্য কনজিউমার। এটা আগেই কথাটা বললাম যে উইথড্রল পিরিয়ড এবং এমআরএল, এই দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা এমন একটা ড্রাগ ইউজ করতে হবে যেটার উইথড্রল পিরিয়ডটা শর্ট হয়, এবং এমআরএল যেটা ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, অর্থাৎ এটার সাথে এটা কিন্তু রিলেটেড, তাই না? অর্থাৎ তুমি যত উইথড্রল পিরিয়ড অর্থাৎ যত লম্বা হবে, মানে লম্বা বলতে যেটা ডেট আছে, মনে করো 10 days উইথড্রল পিরিয়ড, তো সেক্ষেত্রে তুমি যদি 10-এর জায়গায় 12 বা 15 দিন পরে যদি মাছকে হারভেস্ট করো, তো 12-15 দিন পরে সেটা মনে করো আমাদের এমআরএল যেটা অর্থাৎ ড্রাগের যে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল সেটা কমে যাবে, তাই না? সেটা মানে রেসিডিউ লেভেলটা এমআরএল এর চেয়ে কম হবে, সো সেই ক্ষেত্রে আমাদের কনজিউমারের জন্য কোনো প্রবলেম হবে না, তাই না? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর ফাইনালি যেটা সেফটি টু দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো এনভায়রনমেন্টের ক্ষেত্রে যে প্রবলেমটা, অর্থাৎ আমরা তো কোনো একটা স্পিসিসকে টার্গেট করে ড্রাগ ইউজ করব, তাই না? সো এছাড়া ওই ড্রাগটা অন্য যে স্পিসিস, পুকুরে যদি দেওয়া হয় ড্রাগ অ্যান্টিবায়োটিক ফিডের সাথে বা যেভাবে, সেই ক্ষেত্রে কিন্তু শুধু ওই স্পিসিস না, ওইখানে যে আরো অন্যান্য অ্যাকোয়াটিক অর্গানিজম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ড্রাগটা ইউজ হবে, ফিডটা ইউজ হবে, অথবা যে ওয়েস্ট ফিডটা সেটা বটমে সেটেল ডাউন হবে। হ্যাঁ, কেজের ক্ষেত্রে কেজের বটমে, পুকুরের বটমে সেটেল ডাউন হয়। সেক্ষেত্রে নন টার্গেট যে স্পিসিস থাকে অর্গানিজম, তাদের ক্ষেত্রে কিন্তু ওই ড্রাগটা টক্সিক হতে পারে। সো অ্যাকোয়াটিক অর্গানিজম যেগুলো বিশেষ করে ইনভার্টিব্রেট থাকে পুকুরে, হ্যাঁ, অ্যাকোয়াটিক ইনভার্টিব্রেট বা প্লাঙ্কটন যেগুলো, তাদের জন্য ক্ষতিকর হতে পারে, টক্সিক হতে পারে। সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে ইনহিবিশন অফ মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। তোমরা জানো যে পুকুরে যেটা হয় নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। সো আমরা এমন কোনো ড্রাগ যদি ইউজ করি যেটা আমাদের ব্যাকটেরিয়াল মাইক্রোবিয়াল যে কমিউনিটি সবগুলোকেই যদি মানে মেরে ফেলে, তাহলে প্রবলেম, তাই না? কারণ মাইক্রোবিয়াল কমিউনিটিটা আমাদের জন্য দরকার, পুকুরের একটা হেলথ অফ দ্য পন্ড, অথবা যে মাছের যে গাট মাইক্রোবায়োম বা অন্যান্য বিষয়, সেগুলো মাথায় রাখতে হবে। আর ফাইনালি আরেকটা হলো যেটা তোমরা অলরেডি জানো, এএমআর, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। সো এটা তো আমি একটু আগেই বললাম, যেটা পুকুর থেকে নদীতে, খালে, বিলে অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিকগুলো, এগুলো ট্রাভেল করবে, ট্রান্সপোর্ট হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং ফাইনালি এটা এনিম্যালের মাধ্যমে, যেমন এনিম্যালকে যদি পুকুরে গোসল করানো হয়, নদীতে গোসল করানো হয়, হ্যাঁ, অথবা ওখানে কোনো হাঁস মুরগি থাকতে পারে আশেপাশে, তো এভাবে তাদের মাধ্যমে সেই অ্যান্টিবায়োটিকটা ট্রান্সপোর্ট করতে পারে, এবং ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সেগুলো কিন্তু অন্য অর্গানিজমগুলো, ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই হলো মোটামুটি সংক্ষেপে সেফটি আসপেক্ট। তো আজকের লেকচার মনে হয় একটু ছোটই, এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন আছে? শর্টেস্ট লেকচার দিস স্যার ইয়ার। খুব মজা স্যার, এনজয়িং স্যার, এনজয়েড কিছু বলতো? স্যার, এনজয়েবল স্যার, ইন এনজয়েবল স্যার বলছে। এনজয়েবল।
সবচেয়ে ছোট লেকচার মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তো এই হলো মোটামুটি। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে এখানে শেষ করব। হুম, স্যার ওই অ্যাসাইনমেন্টের ডেট নিয়ে একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলো। জি স্যার। স্যার আমাদের তো অ্যাসাইনমেন্টের ডেট মনে হয় একটা স্যার 21 তারিখ, একটা হচ্ছে 30 তারিখ, 29 তারিখ। আমার মনে নাই, 2 কোর্সে 2টা ডেট আছে। হ্যাঁ, মানে স্যার এটা রুটিনের যে এই দুটোই দেওয়া আছে স্যার। হুম দেয়া আছে। জি স্যার। মানে আর এখন যদি স্যার আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 19 তারিখ হয়, মানে হবে কি হবে না এটা নিয়ে একটু মানে দোলাচল যদি মানে হয়, তাহলে স্যার আমাদের 21 তারিখে অ্যাসাইনমেন্টটা সাবমিশন করতে একটু প্রবলেম হবে আর কি স্যার। কিরকম প্রবলেম হবে? কয়দিন প্রবলেম হবে? মানে সেই ক্ষেত্রে স্যার মানে আমরা কয়েকদিন পরে দিব। আর যদি স্যার মানে স্যার পিএসসি যদি পরীক্ষার ডেটটা না পিছায়, তাহলে স্যার আমরা মানে কিছুদিনের মধ্যে এটা কনফার্মেশন দিতে পারবো, 1 সপ্তাহের মধ্যে। তাহলে স্যার আমরা পরে একটু জানাই দেবো স্যার যে এটা কবে দিতে পারবো বা কয়েকদিন পরে এরকম টাইপ। আমি তোমরা বললে তো আর হবে না, সেটা ডেট আমাকে ঠিক করতে হবে, তাই না? তোমরা ঠিক করে দিলে হবে? বলো। মানে স্যার আমরা ঠিক করে দিচ্ছি না, মানে স্যার মানে ওই 21 তারিখের পরে যে কোনো সময় স্যার আর কি। কিন্তু পরে আরেকটা ডেট আছে, তাই না? এটার পরে নাকি নাই? 29 তারিখ স্যার আপনার আরেকটা ডেট আছে স্যার। 29টাই তো লাস্ট, তাই না? জি স্যার। জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা আছে হাসান স্যারের কোর্স 506 মনে হয়, না কারোটা? জোন স্যারটা স্যার 25 তারিখ স্যার। 25 তারিখে স্যার, এটা 25 তারিখে। দুইটার মাসে। আচ্ছা ঠিক আছে, আমি এটা আনঅফিসিয়ালি তোমাদেরকে এটাই করব, কিন্তু অফিসিয়ালি এটা কিছু করা যাবে না। আনঅফিসিয়ালি তোমরা হয়তো 1-2 দিন পরে দিবা, হুম, যদি প্রিলিটা হয়। আর প্রি না হলে তো টাইমলি দিয়ে দিতে পারবা। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে মনে করো ওইটা প্রিলি না হলে ও টাইমলি দিবা, আর না হলে তখন হয়তো হওয়ার সম্ভাবনা নাই স্যার। সম্ভাবনা নাই। আচ্ছা গুড, এটা স্যার নাই তো নাই, আচ্ছা অসুবিধা নাই। এর আগে আর হবে না। হ্যাঁ, একবার পিছাইলে পিএইচসির পরীক্ষা একটা পিছাইলে তো 6 মাসের 2-3 মাস অ্যাটলিস্ট। জি স্যার। আচ্ছা অসুবিধা নাই, তোমরা তারপরে প্রিপারেশন নাও। হ্যাঁ, তোমাদের তো কোনো আমি তো ওই 505 এরটা পাঠিয়ে দিছি তোমাদের সবাইকেই, জি তাই না? স্যার। জি স্যার, পাঠিয়ে জি দিয়েছেন স্যার। স্যার। জি স্যার। আর আমি এটা কি একটু সবার জন্য একই টপিক স্যার? হ্যাঁ, সবার জন্য একই টপিক আমি দিচ্ছি ওখানে। আর হলো আমি প্লেজারিজম চেক করব। হ্যাঁ, কপি পেস্ট হলে আমি মার্কস কমিয়ে দেব, ঠিক আছে? সেই জন্য যার যার মতো লেখবা, একজনটা একজনের কপি করবে না। কপি হলে কিন্তু সিমিলারিটি চেক করে আমি তোমাদের মার্কস কমিয়ে দেব, বুঝতে পারছো? আর স্যার স্যার এটার জন্য আপনাদের আপনি কোনো স্যার রেফারেন্স কপি দিবেন স্যার এই অ্যাসাইনমেন্টের জন্য? জি স্যার। ঠিক আছে, আমি খুঁজে দিয়ে দেবনি। স্যার কিছু রেফারেন্স কপি দিলে সুবিধা হতো স্যার। আচ্ছা ঠিক আছে, দেবো। আর ওইটার জন্য তো তোমাদেরকে অনেক কিছু দিয়ে দিছি, জানি না তোমরা করতেছো কিনা। আমি তো এই কয়েক মাস আগে দিছি। জি স্যার। এটা দেখতে স্যার এমনিতে। ঠিক আছে তাহলে। আর আমি স্যার 507-এর অ্যাসাইনমেন্ট স্যার, ওইখানে একটা জিনিস স্যার জানা ছিল একটু, মানে বলো। স্যার আমি যেটা ওই স্যার স্যার ইয়ের ক্ষেত্রে স্যার আমরা যদি ইন্ট্রাভেনাস ডোজের ক্ষেত্রে যদি ইন্ট্রাভেনাস ইনজেক্ট করি, যদি অ্যান্টিবায়োটিক্স যেটা দেওয়া আছে সেক্ষেত্রে, বা অন্যান্য রুট যদি ব্যবহার করি, সেক্ষেত্রে স্যার একটু কনফিউশন আছে ওই জায়গায় যে ইন্ট্রাভেনাসের ক্ষেত্রে তো স্যার আমাদের যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন সিম্যাক্স টিম্যাক্স এর টাইমটা লাগবে, এটা তো স্যার আসলে না, মানে ওই ইন্ট্রাভেনাস ছাড়া অন্যান্য ক্ষেত্রে এটা হয়, কিন্তু ইন্ট্রাভেনাসের ক্ষেত্রে এটা লাগে না সাধারণত। আরেকটা লাগলে নাই, স্যার এটা অ্যাভেলেবল যে ডেটা পাবা সেগুলো লিখবা, তাই না? যেগুলো অ্যাভেলেবল না স্যার ওইখানে স্যার পেপারের মধ্যে দেখলাম যে ওই আরেকটা সাবজেক্ট হাফ লাইফের ক্ষেত্রে স্যার হাফ লাইফ দেখলাম, হাফ লাইফ 2 ধরনের এখানে আছে। সেটা হচ্ছে একটা আমরা যেটা পড়েছি স্যার আপনার টার্মিনাল হাফ লাইফ, এটা স্যার বিস্তারিত পড়েছি, আপনি পড়েছেন। কিন্তু আরেকটা হাফ লাইফের ব্যাপার দেখলাম যে এখানে এক জায়গায় বলা আছে যে অ্যাবজর্পশন হাফ লাইফ, আরেক জায়গায় বলা আছে ডিস্ট্রিবিউশন হাফ লাইফ। এটা নিয়ে একটু কনফিউশন আছে স্যার। আচ্ছা, এটা ওইরকম কিছু না। অ্যাবজর্পশন তো বুঝোই যে বডিতে আগে যখন ড্রাগটা দেওয়া হবে, সেই ড্রাগটা দেওয়ার পরে বডির বিভিন্ন অর্গানের মাধ্যমে অ্যাবজর্পশন, বিভিন্ন মেথডে অ্যাবজর্পশন হয়, তাই না? অ্যাবজর্পশন হয়ে সেটা কোথায় যায়? জি স্যার। সেটা মানে অর্থাৎ স্যার ব্লাডে। ড্রাগটা মনে করো, এটা বিশেষ করে ওরাল ড্রাগের ক্ষেত্রে হবে। ওরালি যদি দেওয়া হয়, তো প্রথমে তো ওরালি দেওয়া হলে সেটা তো জি স্যার ওরাল ড্রাগের ক্ষেত্রে আমি স্যার এটাই জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, সেটা তো সরাসরি মনে করো ডাইজেস্ট। স্যার ওরাল ড্রাগের ক্ষেত্রে স্যার, কিন্তু আমি স্যার কিছু বলো।
বলো স্যার বলো। আমি স্যার পেপারে দেখলাম স্যার এটা ওরাল ডাগের ক্ষেত্রে হওয়ার কথা, কিন্তু দেখলাম আবার ইন্টারভেনাসের ক্ষেত্রেও এটা দেওয়া আছে। এটা একটু আমার কাছে বেশি কনফিউশন মনে হয়েছে। তাহলে যেটা হলো ইন্ট্রাভেনাসে দেওয়া হলে সেটা, কারণ ড্রাগ তো আলটিমেটলি যাবে কোথায়, ব্লাডের যে ইটা সিরাম, হ্যাঁ, জি স্যার। প্লাজমা, যেটা জি প্লাজমা, স্যার। তাই না? তো প্লাজমায় যাওয়ার পরে ওইখান থেকে জি তো স্যার। ডিস্ট্রিবিউট হয় যে আমাদের লিভারে যাবে বা টার্গেট রিজিয়নে যাবে, তাই না? তো তখন জি স্যার। আমরা যদি ইন্ট্রাভেনাস দেই, ওটা তো ভেনে চলে গেল সরাসরি। হুম, সেক্ষেত্রে জি আসলে স্যার। অ্যাবজর্পশন সেক্ষেত্রে ওখানে তো হাফ লাইফে থাকার কথা না। অ্যাবজর্পশনটা আসলে ওইসব ফ্যাক্টর হয় না, কারণ সরাসরি তো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই না, ইনজেকশনের মাধ্যমে। জি স্যার। আচ্ছা, তুমি আমাকে পেপারটা একটু পাঠিয়ে দিও তো, নাকি আমার ওইখান থেকে আচ্ছা স্যার। একটু পাঠিয়ে দিও, আমি আপনার ওখান থেকেই স্যার। জি স্যার। আচ্ছা স্যার। তুমি আমাকে একটু বললো কোনটা, আমি একটু পড়ে দেখবো নি। হ্যাঁ, আচ্ছা স্যার। একটু দেখলে আচ্ছা ক্লিক। স্যার। জি স্যার। ঠিক আছে, আর কারো কোনো আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? হুম, অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার নাই? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে কি স্যার এই কোর্সের ক্লাস শেষ স্যার? হ্যাঁ, এই কোর্সের ক্লাস শেষ আজকে, বুঝছো? স্যার আজকে একটা পার্টি হয়ে যাক, আহ, তাহলে ক্লাস শেষ। আচ্ছা, মনে করো পার্টি পরেই করো, কারণ আরেকটা তো মাঝখানে বোঝা রয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। ওটা শেষ করি, তারপরে তোমরা ইয়েতে ইউনিভার্সিটি আসো, তখন পার্টি করা যাবে স্যার ঈদের পরে। ঈদের জি পর। স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আর তোমাদের 505-এর ক্লাসটা কালকে না হলে পরশু নেব। জি স্যার। পরশু না স্যার, পরশু। পরশু তাহলে নেব। হ্যাঁ, পরশু মনে করো 10টা, যদি ফাঁকা থাকো। ফাঁকা জি আছো? স্যার। Yes. তাহলে পরশু 10টায়, হ্যাঁ, বুধবার। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর যদি কোনো সমস্যা হয় এর মধ্যে আমাকে জানিও। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। নমস্কার।